আসসালামু আলাইকুম। আজ 2রা ডিসেম্বর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে ভারতীয় পত্রিকায় তারেককে নিয়ে কুৎসা। মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপে বাংলাদেশের ক্ষমতায় কারা আসছে। এবার গুম নিয়ে কঠোর শাস্তির বিধান তৈরি করল সরকার। এবার বিস্তারিত। কয়েক মাস আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকা এই সময়কে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে বেশ কিছু বিতর্কিত বিষয়ে মন্তব্য করায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকে। তবে এবার পত্রিকাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে, যার কিছু অংশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই সময় পত্রিকার অনলাইন ভার্সনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও লন্ডনে স্বেচ্ছা প্রবাসী তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। একটি প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমার দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি, একটি দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেয়া যাবে না বা দেওয়া হবে না, এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফিরতে দিতে চায় আর একটি দেশ সেটা কি করে বন্ধ করবে? বিদেশ উপদেষ্টার এই ঘোষণার পরে 17 বছর ধরে লন্ডনে বসবাস করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে যথেষ্ট চাপে পড়লেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার ফেসবুক পোস্টে তারেক দাবি করেছিলেন, অসুস্থ মা খালেদা জিয়ার পাশে থাকার জন্য তিনি বাংলাদেশে ফিরতেই চান। তবে তার দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নেই। তখনই প্রশ্ন ওঠে, কে বাধা দিচ্ছে তাকে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার জানিয়েছিলেন, সরকারের দিক থেকে তারেকের দেশে ফেরার কোনো বাধা নেই। তারপরে রোববার বিদেশ উপদেষ্টা জানালেন, তারেক চাইলেই দেশে ফিরতে পারেন। প্রশ্ন উঠেছে, তাহলে কেন ফিরছেন না তারেক? কলকাতার এই সময় পত্রিকা আরও জানিয়েছে, 2007-এ একটি দুর্নীতির মামলায় তারেককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল তৎকালীন সেনা সরকার। আদালতে আইনজীবীরা অভিযোগ করেন, হেফাজতে তারেককে ছাদ থেকে ঝুলিয়ে মারধর করা হয়েছে, তার মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। তারপরে 2008-এ বিশেষ ব্যবস্থায় সেনারা মুচলেকার বিনিময়ে তারেককে দেশ ছাড়ার অনুমতি দেয় বলে শোনা যায়, জীবনে আর রাজনীতি করবেন না এই মর্মে মুচলেকা দিয়েছিলেন তারেক। লন্ডনে চিকিৎসায় সুস্থ হয়েই অবশ্য তিনি রাজনীতি শুরু করেন। ভারতের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, প্রশ্ন উঠেছে, চুক্তি ভঙ্গের কারণেই কি খালেদা পুত্র দেশে ফিরতে ভয় পাচ্ছেন? সরকার নয়, তবে কি তার আতঙ্কের কারণ বাংলাদেশে সর্বশক্তিমান সেনাবাহিনী? ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভায় তারেক রহমান দেশে ফেরা নিয়ে প্রশ্নবাণের মুখে পড়েন তৌহিদ। তখনই তিনি জানান, তারেক চাইলেই ফিরতে পারেন, পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস করে দিতে 24 ঘন্টা লাগবে। দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে কিংবা কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। বাংলাদেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই, যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সেই ব্যবস্থা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে 30% ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবেন। জামায়াতে ইসলামীকে ভোট দেবেন 26% ভোটার, অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র 4%। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। 2025 সালের 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় CAPI পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে। এই জরিপে 4985 জনের সাক্ষাৎকার নেওয়া হয়, যাদের বয়স 18 বছর বা তার বেশি। বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার মধ্যে
63 জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি। জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ 95%, তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে 1.4% এদিক সেদিক হতে পারে। জরিপ অনুসারে একই শর্তে, অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেবেন 6% ভোটার, জাতীয় পার্টিকে ভোট দেবেন 5% ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন 4% ভোটার এবং অন্যান্য দলকে ভোট দেবেন 8% ভোটার। বিশ্লেষকরা বলছেন, জরিপ অনুসারে সমর্থন বিচারের প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে ব্যবধান কম থাকায় ছোট দলগুলো গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের পক্ষে যে কোনো একদিকে নির্বাচনী জোটের পাল্লা ভারী করে দেওয়ার সুযোগ আছে। তবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ যে বেশি ভোট পাবে সে জিতবে পদ্ধতিতে নির্বাচন হওয়ায় অনেক সময় জনসমর্থন কাছাকাছি হলেও কোনো একটি দল নির্বাচনে বেশি আসন লাভ করতে পারে। বার্ধক্যজনিত নানা জটিলতায় কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2-এর কয়ের প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। ইহা অবিলম্বে কার্যকর হবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 2 ধারার কয়ের অনুচ্ছেদ উল্লেখ রয়েছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তি ও ইহার অন্তর্ভুক্ত হইবেন। আইন অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে এসএসএফ দৈহিক নিরাপত্তা প্রদান করবে। তার নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইনে বলা হয়েছে, যেখানেই অবস্থান করুন না কেন তাহাদের দৈহিক নিরাপত্তা প্রদান করা বাহিনীর প্রধান দায়িত্ব হইবে। এছাড়াও এসএসএফ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করিবে এবং তাহাদিগকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবে। গুমের সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 50 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে গুমের ফলে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। রাখা হয়েছে 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান। এ আইনে গুমের আদেশ বা অনুমতি দানকারী আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডারদেরকেও সমান সাজার বিধান রাখা হয়েছে। অধস্তনদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সমান দণ্ড প্রদানের সুযোগ রাখা হয়েছে আইনে। সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। গত 6 নভেম্বর এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, যেখানে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের 120 কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। অধ্যাদেশে গুমের অপরাধকে জামিন ও আপোষ অযোগ্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গুম অপরাধের বিচারে বিভাগীয় বা জেলা পর্যায়ে 1 বা একাধিক গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। শুধুমাত্র জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করে বিচার করতে পারবে এই ট্রাইব্যুনাল। অধ্যাদেশে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আগ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তির অবস্থান রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা যাবে। অধ্যাদেশের আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণ বা স্বাধীনতা হরণ করার পর বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থা বা পরিণতি গোপন রাখে এবং এ কাজের ফলে ওই ব্যক্তি আইনগত সুফল থেকে বঞ্চিত হন, তাহলে কাজটি গুম বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। একই সঙ্গে দায়ী ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছরের কারাদণ্ডের দণ্ডিত হবেন। এই অপরাধে দায়ী ব্যক্তি সর্বোচ্চ 50 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
অধ্যাদেশে বলা হয়েছে, যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডার বা দলনেতা এ ধরনের অপরাধ সংগঠনে অধস্তনদের আদেশ, অনুমতি, সম্মতি, অনুমোদন বা প্ররোচনা দেন কিংবা নিজেই অংশ নেন, তাহলেও তিনি মূল অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডারের অবহেলা বা অদক্ষতার কারণে অধস্তনরা এমন কোনো কর্মকাণ্ডে জড়ালেও সাজা পেতে পারেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তা। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার ধারাবাহিকতার জন্য কি করা দরকার? আপনি এখনই ভাবুন যে আপনার জীবনে কে কে কতটা অবদান রেখেছে। ছোট্ট সামান্য একটা অবদানও যিনি আপনার জীবনে রেখেছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। তাহলে দুটো বিষয় হবে। প্রথমত হচ্ছে মনের মধ্যে প্রশান্তি পাবেন, দ্বিতীয়ত আপনি যে একজন কৃতজ্ঞ মানুষ এটা সমাজে ছড়িয়ে যাবে। ফলে যারা আপনাকে একসময় উপকার করেছে তাদের উপকারের বাইরেও আরও অনেক অনেক লোক আপনার পাশে দাঁড়াবার জন্যে মুখিয়ে থাকবে। এই সমাজ কৃতজ্ঞ মানুষকে স্যালুট করে, আর যারা অকৃতজ্ঞ তাদের প্রতিনিয়তই কিন্তু পরিহার করা হয়, তাদেরকে এড়িয়ে চলা হয়। আসুন আমরা সবাই কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতা স্বীকার করি, যে যতটুকু অবদান রেখেছেন তাকে ততটুকু সম্মান দেই, ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। দেশে অন্যতম বৃহৎ স্বর্ণ খনিতে বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। সোমবার স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের অবস্থিত বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে নতুন এই হীরা কাঠামো পাওয়া গেছে। ফার্স নিউজ এজেন্সি একে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মজুদগুলো শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের পূর্বাঞ্চলে অবস্থিত সাদান স্বর্ণ খনির প্রমাণিত মজুদ বিশাল স্বর্ণশিরা আবিষ্কারের পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সেখানে রয়েছে 7.95 মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং 53.1 মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। অক্সাইড আকরিক সাধারণত উত্তোলন করা তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল। ইরান আনুষ্ঠানিকভাবে তার জাতীয় স্বর্ণের মজুদের পরিমাণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলে দাবি করে তারা। গত সেপ্টেম্বর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, 2023 থেকে 2024 সালে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের সর্বাধিক স্বর্ণ ক্রয়কারী 5 ব্যাংকের একটি ছিল। স্থানীয় গণমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আশরাফির উদ্ধৃতি দিয়ে জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে দেশের অর্থনীতি শক্তিশালী করতে স্বর্ণের মজুদ বাড়ানো সহায়ক হবে। ইরানে মোট 15টি স্বর্ণখনি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি উত্তর পশ্চিমাঞ্চলের জারশৌরান খনি। অত্যধিক মুদ্রাস্ফীতি এবং রিয়ালের অবমূল্যায়নের কারণে ক্রমাগত ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেক ইরানির কাছে স্বর্ণ একটি নিরাপদ সম্পদ হিসেবে দেখা হচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের ডলার আনুষ্ঠানিক বাজারে প্রায় 11.7 লাখ রিয়াল এবং ইউরো প্রায় 13.6 লাখ রিয়ালে লেনদেন হয়েছে। বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোনবাস্ট ও আলান চার্ট এ তথ্য দিয়েছে। যৌথ সামরিক মহড়া শুরু করেছে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ পাকিস্তান ও চীন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শুরু হওয়া বার্ষিক যৌথ এই সন্ত্রাসবিরোধী মহড়ার নাম ওয়ারিয়র আইএক্স। আঞ্চলিক নিরাপত্তায় নজর রেখে দুই দেশের সামরিক বাহিনীর সমন্বয়, দক্ষতা ও আধুনিক যুদ্ধ কৌশল বিনিময়ে এবারের মহড়ার লক্ষ্য। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, সোমবার পাঞ্জাবের খারিয়ান জেলার পাব্বি এলাকার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে মহড়াটি শুরু হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের বাহিনীর পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক যুদ্ধ কৌশল বিনিময় করাই এই মহড়ার লক্ষ্য। ওয়ারিয়র আইএক্স নামে পরিচিত এই মহড়াটি দুই ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগী দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সন্ত্রাসবিরোধী মহড়ার নবম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চীনের সামরিক বাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল বিয়ান শিয়াওমিংও ছিলেন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান ও স্ট্রাইক অপারেশন থিমের এই মহড়া ডিসেম্বরের মধ্যভাগ পর্যন্ত চলবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মহড়ার লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর যৌথ সন্ত্রাস বিরোধী সক্ষমতা পরীক্ষা ও শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা রক্ষার অবদান রাখা। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।